আমরা অণু পরমাণু সম্পর্কে জেনেছি, আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো মৌলের আসল পরিচয়টা কি, মৌলের মা বাবা বা কে, বা মৌলের আসলে কি কোনো সন্তান আছে কিনা, সেগুলো আমরা আজকের ক্লাসে আমরা দেখব। সো চলো খেয়াল করি যে মৌলের পরিচয় আসলে কি। সো মৌলের পরিচয় দিতে গেলে আমাদের বেশ কয়েকটি টার্ম চলে আসে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, পরমাণুর সংখ্যা, চার্জ সংখ্যা। এই ব্যাপারগুলো আমাদের কিন্তু প্রথমে ক্লিয়ার হতে হবে। সো যখন আমরা মৌলের পরিচয় জানতে যাব তখনই একজন বিজ্ঞানীর নাম চলে আসে, বিজ্ঞানী মোশলে, যিনি 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। বিজ্ঞানী মোশলে এক্স রে বর্ণালী পরীক্ষার মাধ্যমে দেখতে পান প্রত্যেকটি মৌলেরই একটি বৈশিষ্ট্যপূর্ণ পূর্ণ সংখ্যা রয়েছে। পূর্ণ সংখ্যার ইংরেজি টার্মটা হচ্ছে ইন্টিগার। সেই ইন্টিগার শব্দটি, যেটা আমরা ম্যাথে করে থাকি, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে জেডটা কি? জেডটা উনি পরীক্ষা করে দেখতে পান যে এই যে পূর্ণ সংখ্যা, সেটি প্রত্যেকটা মৌলের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পার্টের মধ্যে পড়েছিলাম যে প্রোটন অবস্থান করে নিউক্লিয়াসে এবং প্রোটনের চার্জ কিন্তু ধনাত্মক। তাহলে এই যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান, যেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, সেটিকেই বিজ্ঞানী মোশলে পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক বলে নামকরণ করেন। তাহলে আমরা দেখতে পেলাম এই যে জেডটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক। অর্থাৎ আমাদের এখানে জেডটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক। তাহলে এটি কাকে বলা হয়? কোনো একটি মৌলের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ যতগুলো থাকে সেটিকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো বা প্রোটন সংখ্যা বলবো বা পরমাণুর ক্রমাঙ্ক বলবো। একই সাথে কোনো একটি মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়, এটিও কিন্তু আমরা বলতে পারি। এটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু অনেকেই জানি না জেড কোত্থেকে আসছে। জেড আসছে হচ্ছে, এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সমষ্টিকে আমরা ম্যাথে যেই সেট দ্বারা প্রকাশ করে থাকি সেটি হচ্ছে জেড, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরবর্তীতে এটির এক্সাম্পল আকারে দেখব। এখন চলো একটু ঘুরে আসি আমাদের ইংরেজি আলফাবেট থেকে। অর্থাৎ ইংরেজিতে আলফাবেট আছে ABCDEFG, এভাবে করে করে টোটাল 26টি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, 26কে তুমি যদি অর্ধেক করো বা এর মধ্যপদ নির্ণয় করো তাহলে কত হবে? নিশ্চয়ই এটা যেহেতু জোড় সংখ্যা, এর মধ্যপদ হবে হচ্ছে দুটি, 13 আর 14, তাই তো? তাহলে আমরা 26কে অর্ধেক করে ফেলবো। 26কে অর্ধেক করে ফেললে আমরা পাবো হচ্ছে 13 নাম্বার এবং 14 নাম্বার দুইটা আলফাবেট। মজার ব্যাপার হচ্ছে আমাদের 13 নাম্বার আলফাবেট হচ্ছে এম এবং 14 নাম্বার আলফাবেট হচ্ছে এন। তাহলে এই দুটি যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা তাহলে যে ব্যাপারটি বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রথম এবং লাস্টের মাঝখানে আছে হচ্ছে এন। সো দেখতে পাচ্ছ যে আমাদের এন ইজিক্যাল টু এ মাইনাস জেড। তাহলে এখানে জেড অলরেডি আমরা বুঝেই ফেলেছি যে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এন এর নতুন পরিচয় দেই। এন একটা আলফাবেট না, শুধু আলফাবেট না, এন হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি জিনিস? মাঝখানে এ এর পরিচয় কিন্তু আমি তোমাদেরকে দেইনি, এখন দিচ্ছি। এ হচ্ছে আমাদের অ্যাটমিক মাস, তার মানে হচ্ছে ভর। কোনো একটা মৌলের পারমাণবিক ভরকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কিন্তু একসাথে দুইটা জিনিস শিখবো, এক হচ্ছে এ কাকে বলে, আরেকটা হচ্ছে এন কাকে বলে। এখন এন এবং এ দুটি হচ্ছে ইংরেজি আলফাবেট, কিন্তু এখানে আমরা এটা দ্বারা কি বুঝতে চাচ্ছি? এন হচ্ছে নিউট্রন সংখ্যা আর এ হচ্ছে পারমাণবিক ভর, অ্যাটমিক ম্যাস। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি নিউট্রন সংখ্যা কাকে বলে, তাহলে কোনো একটি মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার বিয়োগফল অর্থাৎ ডিফারেন্সকে আমরা বলতে পারি নিউট্রন সংখ্যা। তাহলে প্রথম আলফাবেট হচ্ছে এ, শেষ আলফাবেট হচ্ছে জেড, এদের বিয়োগফল বা মধ্যপদ হচ্ছে এন, যার অ্যান্সার আমরা পেতে পারি প্রথম জন এবং শেষ জনকে বিয়োগ করলে। অর্থাৎ নিউট্রন সংখ্যা মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার বিয়োগফল। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের নিউট্রন সংখ্যা কাকে বলা হয়। এখন চলো আমরা দেখে ফেলি এ কাকে বলা হয়, অর্থাৎ ভর সংখ্যা কাকে বলা হয়। তাহলে আমরা এই সমীকরণকে কাজে লাগালেই তো বের করে ফেলতে পারতেছি। তো চলো দেখে ফেলি। সো আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে এ ইজিক্যাল টু এন প্লাস জেড। তাহলে আমরা দেখো অ্যাটমিক ম্যাসের সংজ্ঞাটাও কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো একটি মৌলের নিউট্রন সংখ্যা
এবং পারমাণবিক সংখ্যার যোগফলকে পারমাণবিক ভর বা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ তাহলে আমরা কিন্তু এ কাকে বলে সেটা কিন্তু দেখে ফেললাম। তাহলে এর পরিচয় কি কি, চলো দেখে ফেলি। তাহলে এ হচ্ছে আমাদের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়ে থাকে। সো আমরা কিন্তু প্রত্যেকটা একটা টার্ম শিখতে যে আমাদের কিন্তু 3-4টা করে টার্মের সাথে কিন্তু পরিচিত হতে হচ্ছে। এই টার্মগুলো যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে আমাদের শুধুমাত্র অণুপরমাণুর ধারণা থেকে আমরা কিন্তু পুরো কেমিস্ট্রি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিতে পারবো না। এই জন্য অপোজিট নেমগুলো কি কি হতে পারে সে নামগুলো কিন্তু আমাদের সুন্দর মতো জানা থাকতে হবে। এবার আসো আমরা জেড শিখে ফেললাম, এ শিখে ফেললাম, এন শিখে ফেললাম। তাহলে এই যে এম, এটি আবার কি? এটি হচ্ছে কোনো একটি মৌলের চার্জ সংখ্যা। অর্থাৎ কোনো একটি মৌল অন্য একটা মৌলকে ইলেকট্রন দান করলে অথবা অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করলে সে আসলে চার্জিত হয়। আমি যদি অন্য কাউকে ইলেকট্রন দিয়ে দেই তাহলে আমার মাথার উপরে ধনাত্মক সাইন হয়, অর্থাৎ আমি তখন ধনী হয়ে যাব। ধনীরা কি করে? ধনীরা হচ্ছে অন্যকে টাকা পয়সা দান করে। তাহলে ধনাত্মক সাইন মানে এটা বোঝায় কোনো একটা মৌল হচ্ছে ধনী, সে অন্যকে অলরেডি ইলেকট্রন দান করে ফেলেছে। আর আমি যদি মাথার উপর ঋণাত্মক সাইন দেখি তার মানে আমি হচ্ছে ঋণাত্মক, তার মানে আমি হচ্ছে ঋণী। ঋণী মানে আমি হচ্ছে অন্য কারো কাছ থেকে টাকা ধার করছি। সো একটা মৌল মাথার উপরে যখন মাইনাস চার্জ থাকবে তখন আমরা ধরে নিব ও হচ্ছে ঋণী, অন্য কারো কাছ থেকে ইলেকট্রন ধার করছে। কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে? আমি যদি অন্য কারো কাছ থেকে ইলেকট্রন ধার করি তাহলে আমার নিজের ইলেকট্রন কিন্তু ততগুলো বেড়ে যায়। আবার আমি যদি কোনো একটা মৌলকে ইলেকট্রন দান করি তাহলে আমার নিজের ইলেকট্রন ওই ততগুলো কিন্তু কমে যায়। অর্থাৎ প্লাস সাইন মানে হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা কমে গেছে, মাইনাস সাইন মানে হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ এম দ্বারা আমরা এক্স্যাক্টলি বুঝি হচ্ছে চার্জ সংখ্যা। তাহলে এম এখানে প্রকাশ করে চার্জ নাম্বারকে, যেটা পজিটিভ বা নেগেটিভ দুটিই হতে পারে। এখন আমরা খেয়াল করব এনটা আসলে কি। এন হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা। এন হচ্ছে পরমাণুর সংখ্যা। অর্থাৎ কোনো একটি মৌল এক পরমাণু হতে পারে, দ্বিপরমাণু হতে পারে, ত্রিপরমাণু হতে পারে, বহু পরমাণু হতে পারে। অর্থাৎ আমাদের এনটা হচ্ছে পরমাণুর সংখ্যা। আমরা কিন্তু জানি নিষ্ক্রিয় গ্যাসসমূহ ব্যতীত অন্যান্য যত ধরনের মৌলিক গ্যাস রয়েছে সবগুলোই কিন্তু দ্বিপরমাণু। যেমন নাইট্রোজেনের একটা অণুতে দুটি পরমাণু রয়েছে, অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু রয়েছে, সোডিয়ামের একটি অণুতে একটি পরমাণু রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের একটি অণুতে 3টি পরমাণু রয়েছে, অ্যামোনিয়ার একটি অণুতে 4টি পরমাণু রয়েছে, সালফারের একটি অণুতে সর্বোচ্চ 8টা পরমাণু থাকতে পারে, ফসফরাসের একটি অণুতে 4টি পরমাণু থাকতে পারে। সো আমরা দেখতে পেলাম যে আমাদের পরমাণু সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। দ্যাট মিনস আমাদের এন দ্বারা হচ্ছে পরমাণু সংখ্যা প্রকাশ করা হয়। এখন আমরা দেখে ফেলবো যে আমাদের আসলে কে কোথায় বসে থাকবে। অর্থাৎ হঠাৎ করে কোনো একটাকে মাথার উপরে, কোনো একটাকে মাথার নিচে প্রকাশ করতেছি, এটা তো আসলে ঠিকঠাক মতো আমি বুঝতে পারলাম না এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। আচ্ছা, আমাদের পা কোথায় থাকে? পা তো নিচের দিকে থাকে, তাই না? নাকি পা মাথার দিকে থাকে? ডেফিনেটলি পা তো নিচের দিকে থাকবে। পায়ের উচ্চারণ হচ্ছে প দিয়ে, তাই প টাইপের যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে পায়ের দিকে। তাহলে প টাইপের জিনিসপত্র, পরমাণু প দিয়ে শুরু, পাও তো প দিয়ে শুরু, তাহলে পায়ের দিকে থাকবে। পতে হচ্ছে প্রোটন সংখ্যা, পতে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আবার পতে হচ্ছে পা। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোথায় থাকবে? পায়ের দিকে থাকবে। এবার মজার একটা টেকনিক বলি যে তুমি কতটুকু শিক্ষিত, তোমার মূল্য কতটুকু, সেটা কিন্তু তোমার মগজ বা সেরেব্রাল হেমিস্ফিয়ার কতটুকু সুগঠিত সেটা দেখে কিন্তু যাচাই বাছাই করা হয়। তার মানে তোমার টোটাল তোমার ওয়েটটা ডিপেন্ড করে তোমার মাথা আসলে কতটুকু যোগ্যতা সম্পন্ন, তোমার মাথার মধ্যে কতটুকু ঘিলু আছে। তাহলে তোমার ভর বৈজ্ঞানিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তোমার ভর হচ্ছে মাথার মধ্যে বিদ্যমান। তাহলে তোমার মাথা যত ভারী তুমি তত বেশি বুদ্ধিমান, তোমার মাথার মধ্যে তত বেশি ঘিলু আছে, তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার তত বেশি সুগঠিত। তাহলে তোমার ভর সংখ্যা কোথায় থাকবে? তোমার মাথার দিকে, কারণ তোমার মাথা তোমার ওয়েটকে প্রকাশ করে। যদিও এটা আমাদের বাস্তব ক্ষেত্রে সত্য নয়, কিন্তু আমরা এই টেকনিকটা কিন্তু মাথায় রাখতে পারি, কারণ আমরা অনেক সময় এ এবং জেড এটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। সো আমরা মাথায় রাখবো যে আমার ভর সংখ্যা থাকবে মাথার দিকে এবং এর ইংরেজি টার্মটা হচ্ছে অ্যাটমিক ম্যাস। তাহলে এ থাকবে কোথায়? মাথার দিকে। এ হচ্ছে প্রথম আলফাবেট, তাহলে ওকে একটু এক্সট্রা সম্মান দিতে হবে না? মাথার উপরে রেখে এক্সট্রা সম্মান দেওয়ার চেষ্টা করব এরকম করে। এখন মাঝখানে যে এক্স দেওয়া আছে এটা আবার কি? এটা তো বুঝতে পারলাম না। আরে বাবা, এরই তো পরিচয় শিখতেছিলাম এতক্ষণ। এক্সের জায়গায় আমরা অন্য কোনো টার্ম ব্যবহার করতে পারতাম। এটাই হচ্ছে সেই মৌল যার আমরা এতক্ষণ ধরে পরিচয় শিখলাম।
অর্থাৎ তার পা কোথায়, মাথা কোথায়, ধড় কোথায়, লেজ কোথায়, এই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে এখানে স্টাডি করলাম। এই ব্যাপারগুলো আমরা আসলে অনেক সময় ক্লিয়ার থাকি না বলে আমাদের পরবর্তীতে অনেক টপিকসগুলোতে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। সো আশা করি তোমরা এই ব্যাপারটা একদমই ক্লিয়ার হতে পেরেছো। এখন চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে ফেলি যে আসলে এই ব্যাপারগুলো কিভাবে আমরা বাস্তবে অ্যাপ্লাই করতে পারি। সো খেয়াল করে দেখো, আমরা সেম ফরম্যাটে একটা এক্সাম্পল রেখেছি তোমাদের জন্য, অর্থাৎ সোডিয়াম পরমাণু, যার ক্ষেত্রে আমরা ট্রাই করব এ, জেড, এম এবং এন অথবা একই সাথে এক্স, এগুলো আসলে এটার সাথে তুলনা করে করে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, চার্জ সংখ্যা বা পরমাণু সংখ্যা, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হবার চেষ্টা করব। এখন খেয়াল করে দেখো যে আমাদের এক্স এর পরিবর্তে এখানে আমি লিখেছি হচ্ছে সোডিয়াম, তার মানে হচ্ছে মৌলটি হচ্ছে সোডিয়াম। এখন এর পায়ের দিকে কি কি আছে? এর পরমাণুর সংখ্যা হচ্ছে একটি, তার মানে এর একটা অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান? একটি পরমাণু বিদ্যমান। এরপর হচ্ছে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড, পূর্ণ সংখ্যা, অর্থাৎ তার নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা কত হবে? 11, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অথবা পরমাণুর ক্রমাঙ্ক অথবা তার নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে 11। সবগুলো প্রশ্নের অ্যান্সারই হচ্ছে 11। এবার তাহলে চলো আমরা ওই যে 26-এর অর্ধেক হচ্ছে 13 এবং 14, তাহলে 14 নম্বর আলফাবেটটা কি? এন। তোমরা কিন্তু এভাবে গুনে গুনে দেখতে পারো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এভাবে যদি গুনে দেখো তাহলে 14 নম্বরে দেখবা এন চলে আসবে। তাহলে 26-এর অর্ধেক হচ্ছে 14, তাহলে 14টা আমরা কিভাবে বের করতে পারি? প্রথম জন এবং শেষ জন এই দুজনকে বিয়োগ করে। তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? 23 থেকে আমি যদি 11 বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 12 হবে। এখন আমরা যদি বলি এখানে এর মান কত, ওই যে ওটা মনে করো যে আমার টোটাল আমার ওয়েট কত, আমি কতটুকু বেশি সুগঠিত, আমার মগজ কত বেশি সুগঠিত, সেই ব্যাপারটা ডিপেন্ড করতেছে আমার মাথা কত বেশি ভারী, তাহলে আমার টোটাল ভরটা ডিপেন্ড করতেছে আমার মাথার উপরে। এখন তাহলে এর ভর সংখ্যা অর্থাৎ এর মান হচ্ছে 23। আরেকটা ব্যাপার বলেছিলাম যে আমরা এ যেহেতু প্রথম আলফাবেট, ওকে একটু সম্মান দিব, মাথার উপরে রেখে একটু স্যালিউট দিব। তাহলে এই 23টা হচ্ছে আমাদের সোডিয়ামের ভর সংখ্যা বা অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক সংখ্যা। এবার আসো, সোডিয়াম কি ধনী নাকি গরিব? আমার তো দেখে মনে হচ্ছে সোডিয়াম খুবই ধনী, সে আসলে টাকা পয়সা দান করতে পারে। এখন চিন্তা করে দেখো, সে যদি টাকা পয়সা দান করতে পারে, এই জন্য তার মাথার উপরে কি ধনী সাইন না? তার মানে সে হচ্ছে অন্যকে একটি ইলেকট্রন দান করেছে। তাহলে এই মুহূর্তে তার ইলেকট্রন কয়টা? আগে তো ছিল 11টি, এখন তার ইলেকট্রন কয়টি? এখন হচ্ছে 10টি। মাঝখানে কিন্তু একটা ব্যাপারে তোমরা হয়তো গুলিয়ে ফেলছো যে ভাই একটু আগে বললেন এটা প্রোটন সংখ্যা, এখন এটা ইলেকট্রন সংখ্যা হলো কিভাবে? সো ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা মৌল চার্জবিহীন থাকবে, চার্জ যুক্ত থাকবে না, তখন তার প্রোটন সংখ্যাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। যখন কোনো একটা মৌল চার্জ যুক্ত থাকবে না, ধনীয় না ঋণীয় না, তখন তার প্রোটন সংখ্যাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। এখন সে যদি চার্জ যুক্ত হয়ে যায় তাহলে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দুরকমভাবে চেঞ্জ হতে পারে। সে যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় তাহলে তার প্রোটন সংখ্যা থেকে সেই চার্জ সংখ্যাটা বিয়োগ হয়ে আমরা ইলেকট্রন সংখ্যাটা ক্যালকুলেশন করতে পারি। আর যদি সে নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে তার প্রোটন সংখ্যার সাথে ওই নেগেটিভ চার্জের সংখ্যা যোগ করে আমরা আসলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। সো আসলে ইলেকট্রন সংখ্যা বের করার উপায় হচ্ছে 3টা। চার্জবিহীন অবস্থায় প্রোটন সংখ্যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, চার্জ যুক্ত অবস্থায় পজিটিভ চার্জ থাকলে প্রোটন সংখ্যা থেকে সেই পজিটিভ চার্জের সংখ্যাকে আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে ওই প্রোটন সংখ্যার সাথে নেগেটিভ চার্জের সংখ্যাকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। সো আশা করি এখন তোমরা কোনো একটা মৌলের যা যা পরিচয় থাকতে পারে 14 গোষ্ঠী সম্পর্কে তোমরা জেনে গিয়েছো। আশা করি এরপর থেকে তোমাদের এই ধরনের কোনো টপিকস নিয়ে তোমাদের কখনো গোলমাল লাগবে না। এখন আমরা দেখব আপেক্ষিক পারমাণবিক ভর আসলে ব্যাপারটা কি। এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে যে অনেক বেশি কাজে লাগবে এবং বাস্তবে আমরা যে পারমাণবিক ভরগুলো মুখস্থ করে থাকি সেটাও কিন্তু অনেকটা আপা ভর। আপা মানে কিন্তু আপু না, বোন না, আপা মানে হচ্ছে আতে আপেক্ষিক, পাতে হচ্ছে পারমাণবিক ভর। সো আমরা এটা মনে রাখতে পারি আপা ভর দিয়ে, অর্থাৎ আপা মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। সো চলো দেখে ফেলি এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটার বেসিক আইডিয়াটাই আসলে কি। আমরা অণুপরমাণু পার্টে পড়ে এসেছিলাম যে পরমাণু এত ছোট যে এটাকে মাইক্রোস্কোপিক যন্ত্রেও দেখা যায় না, এজন্য এর প্রকৃত ভরও কিন্তু নির্ধারণ করা সম্ভব হয়নি। এজন্য এটাকে আপেক্ষিকভাবে অর্থাৎ রিলেটিভলি এটাকে নির্ণয় করার চেষ্টা করেছিলেন বিভিন্ন বিজ্ঞানী এবং তার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন স্কেলের হেল্প নেন। তার মধ্যে 3টা মেজর স্কেল উল্লেখযোগ্য, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। সো সর্বপ্রথম দেখা যায় হাইড্রোজেন স্কেল অনুযায়ী 1803 সালের দিকে হাইড্রোজেন স্কেল অনুযায়ী বিভিন্ন মৌলের পারমাণবিক ভরকে বের করার চেষ্টা করা হয়। কনসেপ্টটা কীরকম ছিল? অনেকটা এই সূত্রের মতো যে আপা ভরের সূত্রটা হচ্ছে একটি পরমাণুর ভর, অর্থাৎ কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই হাইড্রোজেনের ভরের 1 অংশ,
অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু কার্বন স্কেল অনুযায়ী আমাদের সূত্রটা লেখা, যখন হাইড্রোজেন স্কেল ব্যবহার করা হতো তখনই কিন্তু এই টাইপের সূত্রই ব্যবহার করা হতো, যে একটি পরমাণুর ভর ডিভাইড বাই হাইড্রোজেনের ভরের 1 অংশ। কার্বনের 12 ভরের 1/12 অংশ, তাহলে হাইড্রোজেনের 1 ভরের 1/1 অংশ। তাহলে কনসেপ্ট যেটা দাঁড়ায়, কোনো একটি মৌল বা কোনো একটি পরমাণু হাইড্রোজেনের ভরের তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। এক্সাম্পল দিয়ে বোঝালে আরো বেশি ক্লিয়ার হবা। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে তখনকার সময় ক্যালকুলেশনটা এইভাবে করা হতো, কার্বনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের পরমাণুর ভরের 12 গুণ। তাহলে চিন্তা করো যে আমাদের কার্বনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় 12 গুণ ভারী, তাহলে কার্বনের পারমাণবিক ভর ধরা হতো 12। ব্যাপারটা এরকম যে আমার কোনো একটা বন্ধুর ভর হচ্ছে 1 কেজি, আমি আমার বন্ধু থেকে 70 গুণ ভারী, তার মানে আমার ভর হচ্ছে 70 কেজি। তাহলে দেখো এটা কিন্তু প্রকৃতভাবে আমার ভর নাও হতে পারে, আমি কিন্তু ওরকে স্ট্যান্ডার্ড মেনটেন করে আমার ভরটা কিন্তু আপেক্ষিকভাবে বের করার চেষ্টা করলাম। সো তখন আসলে হাইড্রোজেন স্কেল অনুযায়ী এভাবে ভর বের করার চেষ্টা করা হতো। এই হাইড্রোজেন স্কেলটা প্রবর্তন করেন বিজ্ঞানী ডাল্টন। সো পরবর্তীতে এটার বেশ কিছু অসুবিধা দেখা যাওয়ার কারণে 1860 সালে বিজ্ঞানী স্টাস অক্সিজেন স্কেল প্রবর্তন করেন, এবং এই স্কেল অনুযায়ী আমরা আরও বেশি অ্যাকুরেট মান দেখতে থাকি। তখন আসলে সূত্রটা কীরকম করা হয়, আমাদের সব কিছু সেমই থাকে, একটি পরমাণুর ভর ডিভাইড বাই অক্সিজেন 16 ভরের 1/16 অংশ। অর্থাৎ কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর অক্সিজেন 16 ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটি দ্বারা ওই নির্দিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ আপা ভরটা বের করার সময় আমরা যখন অক্সিজেন স্কেলকে ব্যবহার করি তখন আমাদের এই সূত্রের শুধুমাত্র এই নিচের অংশটা চেঞ্জ হয়ে যায়, যে অক্সিজেন 16 ভরের 1/16 অংশের তুলনায় ওই মৌলের একটি পরমাণুর ভর কত গুণ বেশি, সেটি দ্বারা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। এটা বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু যখন আইসোটোপ আবিষ্কার হয়ে যায়, অর্থাৎ অক্সিজেনের 3টা আইসোটোপ দেখা যায়, তখন কোনটিকে আসলে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো এই ধরনের কিন্তু ঝামেলা তৈরি হয়ে যায়। দ্যাট মিনস আমাদের অক্সিজেন স্কেলও খুব বেশি সুবিধাজনকভাবে আমাদেরকে রেজাল্ট দিতে পারে না। এরপরেই আমাদের কার্বন স্কেলটি চলে আসে 1962 সালে, অর্থাৎ তারও 102 বছর পরে। এবার ডাল্টনও না, স্টাসও না, এবার দায়িত্ব নিল ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে সংস্থা, এটি এবার আমাদের কার্বন স্কেলকে প্রদান করলো বা কার্বন স্কেলকে নিয়ে আসলো। এবার কার্বন স্কেল অনুযায়ী আমরা মোটামুটি প্রায় অ্যাকুরেট মান সবসময় পেয়ে যেতে থাকি, অর্থাৎ আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভর কার্বন স্কেল অনুযায়ী মূল যে আমাদের প্রকৃত পারমাণবিক ভর সেটার সাথে কিন্তু মিলে যেতে থাকে। সো আমরা দেখে ফেলি যে আপেক্ষিক পারমাণবিক ভর বর্তমানে আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে কোনো একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, এই ডিভাইডেশন দ্বারা আমরা আসলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করে থাকি। আমরা যদি ডেফিনেশনটা জানতে চাই, তাহলে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর যত গুণ ভারী, সেটিকে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলি। আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো, তার আগে খেয়াল করে দেখো যে কার্বন 12 ভরের 1/12 অংশকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়, যেটাকে আমরা বলি পারমাণবিক ভর একক। অর্থাৎ পারমাণবিক ভর একক বলতে বোঝায় কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে। এটা কিন্তু আরও স্পেশাল দুটি নাম রয়েছে, নামগুলো হচ্ছে AMU, যেটাকে আমরা বলি অ্যাটমিক ম্যাস ইউনিট। একই সাথে এটিকে আরও একটা নামে ডাকা হয়, সেটি হচ্ছে 1 ডাল্টন। অর্থাৎ আমাদের কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশে এই যে মান, এটিকে বলা হয় পারমাণবিক ভর একক। একই সাথে এটাকে বলা হয় AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট, এবং একই সাথে এটিকে বলা হয় 1 ডাল্টন। এখন এটাকে যেহেতু আমরা এতগুলো নাম বলতেছি, এর কি নির্দিষ্ট একটা মান থাকা প্রয়োজন না? যেটি না থাকলে তো আমরা আসলে এই ক্যালকুলেশনটা কিভাবে করব। তো চলো দেখে ফেলি যে এই ক্যালকুলেশনটুকু আসলে আমরা কিভাবে করতে পারি। আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে 1 AMU সমান একটি কার্বন 12 পরমাণুর ভর ডিভাইড বাই 12। এই সূত্র দ্বারা আমরা আসলে 1 AMU এর মান নির্ণয় করতে পারি, 1 ডাল্টনের মান নির্ধারণ করতে পারি, পারমাণবিক ভর এককের মান নির্ধারণ করতে পারি। এবার চিন্তা করে দেখো, একটি কার্বন পরমাণুর ভর, তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর কিন্তু 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে? 12 ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23t। তাহলে আমরা সেই মানটি এখানে ইনপুট করে দেই, এবং আমাদের এই 12টা কিন্তু আগে থেকেই ছিল। তাহলে আমরা যেটা পাই, এটি কাটাকাটি হয়ে যায়, 1 ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23। অর্থাৎ এখান থেকে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে
1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এবং এটি হচ্ছে আমাদের 1 AMU বা 1 ডাল্টন বা আমাদের পারমাণবিক ভর একক বা কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশের মান। এবং আমরা কিন্তু জেনে গেলাম যে আমাদের নিচের অংশের মান কত হবে। তাহলে কি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কি বের করে ফেলতে পারবো? না, একটি পরমাণু ভর কিন্তু ক্যালকুলেশন করতে পারতে হবে, যেটা আমি এই পার্টের মধ্যে তোমাদেরকে দেখাবো। সো আমি এই ব্যাপারটা একটু সামারি করি যে আমাদের আপা ভর বের করতে গেলে আমাদের যে মানটি লাগবে সেটি হচ্ছে কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশ, যেটি ক্যালকুলেশন করতে গেলে আমরা আসলে যে সূত্রটা ব্যবহার করি, একটি কার্বন 12 পরমাণুর ভর ডিভাইড বাই 12, যেটি আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে পেলাম 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন আমাদেরকে যেটা শিখতে হবে যে একটি পরমাণু ভর আমরা আসলে কিভাবে বের করে ফেলতে পারি। চলো সেটা দেখে ফেলি। এখন খেয়াল করে দেখো যে একটি পরমাণুর ভর, কোনো একটা মৌলের পরমাণুতে কি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাহলে একটি পরমাণুর ভর মানে কি? ওই ইলেকট্রনের ভর, ওই প্রোটনের ভর, ওই নিউট্রনের ভরের যোগফল। এখন মনে করো আমার ভর নির্ধারণ করতে হবে। তাহলে আমার ভর নির্ধারণ করতে গেলে আমার হাতের ভর, আমার পায়ের ভর, আমার মাথার ভর, আমার টোটাল বডির ভর, এগুলো যোগ করলেই তো আমার ভর পাওয়া যাবে, তাই না? সো মৌলের ক্ষেত্রেও তো তাই হবে। এখন ব্যাপারটা হচ্ছে এদের ক্ষেত্রে একটু ভেজাল আছে। ভেজালটা কীরকম? মনে করো যে আমাদের এটা ভর নির্ধারণ করার সূত্রটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 ইন্টু প্রোটন সংখ্যা। তার মানে প্রোটনের ভর ইন্টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের ভর ইন্টু নিউট্রন সংখ্যা। ইলেকট্রন কই গেল? ইলেকট্রন যদি না থাকে তাইলে জিনিসটা হলো কিভাবে? ইলেকট্রনকে বাদ দিয়ে কি আমরা হিসাব করব? থাম বেটা, ইলেকট্রন কই গেল? যা দাঁড়িপাল্লান। এবার চিন্তা করো, আমরা কিন্তু একটা টার্ম পড়ে এসেছিলাম যে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী। এবার মনে করো প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কিন্তু কাছাকাছি, আমরা কিন্তু আপেক্ষিক ভর কনসেপ্ট থেকে কিন্তু জেনে আসছি। এবার মনে করো আমরা দাঁড়িপাল্লায় ওজন করতেছি, 1836 গ্রাম দিলাম, 1836 গ্রাম দিলাম, তাহলে 3672 গ্রাম হয়ে গেল। এবার মনে করো ওই 3672 গ্রামের বাটখারা আমি অন্য একটা দাঁড়িপাল্লার যে পার্টটা আছে সেখানে রেখে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এবার মনে করো আমি 1 গ্রামের কোনো কিছু নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে কি আমাদের ওজনের কোনো চেঞ্জ হবে? ওজনের কোনো চেঞ্জ হবে না। এই জন্য আমরা ওই যে 1 গ্রামের জিনিসটা, ইলেকট্রন যার ভর খুবই নগণ্য, ওকে আমরা ইগনোর করতে পারি। অর্থাৎ ইলেকট্রনের ভর অতি নগণ্য হয়, আমরা যখন পরমাণুর ভর নির্ধারণ করব তখন কিন্তু ইলেকট্রনের ভরকে আমরা সবসময় ইগনোর করে আসছি। সো তোমরা এতদিন কিন্তু ব্যাপারটা মুখস্থ করে আসতে, আমি কিন্তু ব্যাপারটা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের তুলনায় 1836 গুণ পাতলা। তাহলে এই যে 1836 গুণ, তাহলে এত নগণ্য হওয়ার জন্য ইলেকট্রনের ভরকে কিন্তু একটি পরমাণু ভর নির্ধারণের ক্যালকুলেশনে কিন্তু নিয়ে আসা হয় না। তাহলে আমরা এইটা জেনে গেলাম যে আমাদের কেন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করতে হয়। সো ব্যাপারটা হচ্ছে একটা প্রোটনের ভর যদি 1836 গ্রাম হয় এবং একটি নিউট্রনের ভর যদি 1836 গ্রাম হয়, তাহলে আমরা যোগ করলে পাই 3672 গ্রাম। দ্যাট মিনস আমরা এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3673 গ্রাম। সো এই দুটি মানের মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। এই জন্য আমাদের আসলে ইলেকট্রনের ভরকে খুবই নগণ্য বিবেচনা করে ইলেকট্রনের ভরকে বাদ দিয়ে ক্যালকুলেশন করা হয়। সো চলো এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখে ফেলি যে আমাদের বোরন এর একটি পরমাণুর ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আমাদের আগে খেয়াল করতে হবে যে এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে এবং আমাদের আগে খেয়াল করতে হবে এখানে নিউট্রন সংখ্যা কয়টা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটন সংখ্যা 5টি এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 6টি। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করব কিভাবে? প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা দেখো পেয়ে গেলাম যে আমাদের বোরনের একটি পরমাণুর ভর কত। তাহলে প্রোটনের ভর ইন্টু প্রোটনের সংখ্যা, নিউট্রনের ভর ইন্টু নিউট্রনের সংখ্যা, সেটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম যে 1.84 ইন্টু 10⁻⁻23 গ্রাম এটা আমাদের চলে আসে। এখন আমরা দেখব যে আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আমাদের এই যে সেই পরিচিত ফর্মুলা, একটি পরমাণুর ভর, যেটা অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি, কার্বন 12 পরমাণু ভর 1/12 অংশ, যেটার মান আমাদের জানা আছে। তাহলে সেই মানটা ইনপুট করে দিলেই কি আমরা আপা ভর পেয়ে যাব না? চলো বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলি। সো খেয়াল করে দেখো আপা ভর সমান উপরে হচ্ছে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই আমরা নিচে দেখতে পাচ্ছি কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশ বা 1 AMU এর মান। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাবো 11.08 এর কাছাকাছি, যেটা হচ্ছে আমাদের বোরনের প্রকৃত পারমাণবিক ভরের সমান। সো আমরা আসলে দেখে ফেললাম যে আমাদের আপা ভরটা আসলে কিভাবে বের করে ফেলতে হয়। সো প্রথম কাজ হচ্ছে একটি পরমাণুর ভর বের করা। এটা কিন্তু আমরা অনেক সময় মুখস্থ করে রাখি যে আমাদের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের জন্য কত হবে, কার্বনের জন্য কত হবে, অক্সিজেনের জন্য কত হবে, এটা কিন্তু আমরা মুখস্থ করি। কিন্তু এটি কিন্তু মুখস্থ করা যাবে না। আমরা কিন্তু একটি পরমাণু ভর কিভাবে বের করতে হয় সেই টেকনিকটা কিন্তু শিখে ফেললাম।
সো আমরা এখন দেখব যে আমাদের একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করতে হয়। সো আমাদের নিউট্রন সংখ্যা আমরা বের করা শিখেছিলাম ঠিক এখানে n হচ্ছে a - z অর্থাৎ ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফলকে আমরা নিউট্রন সংখ্যা বলতে পারি। সো নিউট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে a - z পরিচিত ফর্মুলা, পরমাণু সংখ্যা ইন্টু অণু সংখ্যা। ছোট মানুষকে তো একটু স্নেহ করতেই হয়, এই জন্য আমরা একটু আগে বসতে দিলাম। পরমাণু সংখ্যা ইন্টু অণু সংখ্যা, আগে পরে এটা ফ্যাক্টর না, কিন্তু পরমাণু সংখ্যাকে গুণ করতে হবে, অণু সংখ্যাকে গুণ করতে হবে। চলো দেখে ফেলি যে আমাদের 14 নাইট্রোজেন 2 এর 20টি অণুর নিউট্রন সংখ্যা নির্ধারণ করো। তাহলে আমাদের পরিচিত ফর্মুলা অনুযায়ী আমাদের যেটা করতে হবে a - z, তাহলে এই হিসেবে আছে হচ্ছে আমাদের 14 - 7, এরপর হচ্ছে আমাদের কি গুণ করতে হবে, দেখো পরমাণু সংখ্যা, এখানে পরমাণু আছে হচ্ছে 2টি এবং অণু সংখ্যা হচ্ছে 20টি। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 280, অর্থাৎ আমাদের এভাবে করে আমাদের একাধিক অণুর ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা কিন্তু নির্ধারণ করে ফেলতে পারি। সো এই ফর্মুলাটা মাথায় রাখলেই হয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু প্রায়ই এসে থাকে, আমরা কিন্তু কনসেপ্ট আসলে ধরতে পারি না। এবার আমরা দেখব যৌগমূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়। একটু আগে কিন্তু আমরা মৌলসমূহের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে হয় সেটা শিখে ফেললাম ধনী এবং ঋণী এই কনসেপ্ট থেকে। এখন আমরা সেটিই অ্যাপ্লাই করব, কিন্তু আমাদের একটু সামগ্রিকভাবে চিন্তা করতে পারতে হবে। দেখো সালফার, অক্সিজেন 4টা, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেশন করলেই তো হয়ে যাবে। যেমন খেয়াল করে দেখো, সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা, ওকে। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, অক্সিজেন আছে হচ্ছে 4টি, তাহলে 8 × 4, ওকে। এরপর হচ্ছে আমাদের 2-, তার মানে বুঝতেই পারতেছো সে হচ্ছে ঋণী, তার মানে অন্য কারো কাছ থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আমাদের এখানে 2 যোগ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো 4 × 32 আর 18 হচ্ছে 50। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সালফেট যৌগমূলকের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 50টি। চলো আরেকটি প্র্যাকটিস করে দেখি। কার্বনেট, কার্বন মানে আমাদের এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, অক্সিজেন মানে হচ্ছে 8টি, কিন্তু অক্সিজেন আছে হচ্ছে 3টা, ওকে। এরপর হচ্ছে 2-, তার মানে নিশ্চয়ই ঋণী, অন্য কারো কাছ থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, ওকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 32টি। এখন আমরা দেখে ফেলবো লাস্ট এক্সাম্পল NO3-। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 7টি, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 8টি, কিন্তু অক্সিজেন আছে হচ্ছে 3 জন, 3 পরমাণু, এবং মাইনাস মানে কি সে অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে একটা যদি প্লাস করে দেই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে 32। সো আমাদের যৌগমূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ধারণের কনসেপ্টটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যতগুলো ইলেকট্রন রয়েছে সেটি আসলে আমরা যদি জানতে পারি তাহলে আমরা এভাবে একটা যৌগমূলকের ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। আমরা যদি এখানে পজিটিভ আয়ন দেখতাম তাহলে সেই সংখ্যাটা টোটাল সংখ্যা থেকে আমরা আসলে বিয়োগ করে দিতাম। সো আমরা আসলে দেখে ফেললাম যে আমাদের মৌলের পরিচয় কি, আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয়, তার সূত্রগুলো কি কি, কতগুলো স্কেল আছে। এরপর আমরা দেখলাম একটি পরমাণুর ভর কীভাবে বের করতে হয়, আমরা নিউট্রন সংখ্যা বের করা শিখলাম, আমরা অণু সংখ্যা বের করতে শিখলাম, আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে শিখলাম। সো আমাদের যতগুলো বেসিক জিনিসগুলো ছিল আমরা সে সমস্ত ব্যাপার কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। এই ব্যাপারগুলো যদি আমাদের ক্লিয়ারলি জানা থাকে তাহলে আমাদের কিন্তু বড় বড় টপিকস পড়তে, জটিল জটিল টপিকস পড়তে একদমই কঠিন মনে হবে না।